একটু ভেবে দেখুন তো, আজকের এই টেকনোলজির যুগে যেখানে সবকিছু ট্র্যাক করা সম্ভব, সেখানে একটা বিশাল বোয়িং 777 জেট শখানেক যাত্রী নিয়ে কিভাবে একেবারে উধাও হয়ে যেতে পারে কোনো চিহ্ন ছাড়া। এটাই মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০-এর সেই রহস্য। আর আজ আমরা ঠিক এই ঘটনাটারই গভীরে যাব। হ্যাঁ, এই প্রশ্নটাই তো মাথায় ঘুরপাক খায়, তাই না? যে কি করে একটা আধুনিক সেফটি রেটিংয়ে সেরা একটা বিমান ২২৯ জন মানুষ নিয়ে জাস্ট ভ্যানিশ হয়ে গেল। চলুন এই রহস্যের পরতগুলো এক এক করে খোলার চেষ্টা করা যাক। চলুন আমরা একটু অতীতে ফিরে যাই। তারিখটা ছিল ৮ই মার্চ ২০১৪। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে উড়ান দিয়েছিল। আর সে বিমানে ছিলেন ২৩৯ জন যাত্রী আর ক্রু, যাদের পরিবারগুলো আজও এত বছর পরেও একটা উত্তরের অপেক্ষায় দিন গুনছে। শুরুটা ছিল কিন্তু একেবারেই সাধারণ, মানে আর 10টা আন্তর্জাতিক ফ্লাইটের থেকে আলাদা কিছু নয়। কুয়ালালামপুর থেকে টেক অফ হলো, সবকিছুই রুটিন মাফিক চলছিল। কেউ ভাবতেও পারেনি যে এই শান্ত স্বাভাবিক শুরুটাই আসলে বিমান ইতিহাসের অন্যতম বড় এক রহস্যের জন্ম দিতে চলেছে। আর এটাই ছিল ককপিট থেকে পাওয়া শেষ বার্তা। খুব সাধারণ রুটিন একটা কথা, শুভরাত্রি মালয়েশিয়ান ৩৭০। ব্যাস, এরপরই সব চুপ, এক অ্যাবসলিউট নিস্তব্ধতা। আর এই নিস্তব্ধতা থেকেই জন্ম নেয় হাজারো প্রশ্ন। তো বিমানটা যখন সিভিলিয়ান রাডার থেকে গায়েব হয়ে গেল, তখন তদন্তকারীরা মরিয়া হয়ে অন্যান্য ডেটা খুঁজতে শুরু করলেন। আর তখনই সামনে এলো মিলিটারি রাডার আর স্যাটেলাইট ডেটা। এই ডেটাগুলো থেকেই জোড়াতালি দিয়ে বোঝার চেষ্টা করা হয় যে শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল। চলুন সেই টাইমলাইনটাই একবার দেখে নিই। এই টাইমলাইনটা একবার ভালো করে দেখুন। রাত 1:19 শেষ কথা হলো, আর তার ঠিক 2 মিনিটের মাথায় 1:21 বিমানের ট্রান্সপন্ডার অফ করে দেয়া হলো। ট্রান্সপন্ডার হলো সেই যন্ত্র যা বিমানের পরিচয় আর লোকেশন জানায়। এটা কি কোনো সাধারণ যান্ত্রিক গোলযোগ মনে হচ্ছে, নাকি কেউ ইচ্ছে করে বিমানটাকে অদৃশ্য করে দিতে চেয়েছিল? এখানেই শেষ নয়। এরপর বিমানটা হঠাৎ করে একটা শার্প টার্ন নিয়ে নিজের রুট থেকে সরে গিয়ে উল্টো দিকে চলতে শুরু করে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, সকাল 8:11 পর্যন্ত একটা স্যাটেলাইট বিমানের সাথে অটোমেটিক হ্যান্ডশেক করে গেছে। মানে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেও বিমানটা প্রায় 7 ঘন্টা ধরে উড়ছিল। ভাবা যায়? তো একটা বিমান এভাবে গায়েব হয়ে গেল আর তাকে খোঁজা হবে না, তা তো হয় না। কিন্তু MH370-এর জন্য যে সার্চ অপারেশন শুরু হয়েছিল, তার বিশালতা ছিল কল্পনার বাইরে। সত্যি বলতে কি, এটা এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় আর সবচেয়ে খরচের সার্চ অপারেশনে পরিণত হয়েছিল। তো প্রথম দিকে সবাই স্বাভাবিকভাবেই দক্ষিণ চীন সাগরেই খুঁজছিল। কারণটা সহজ, শেষবার তো ওখানে বিমানটার সিগন্যাল পাওয়া গিয়েছিল। কিন্তু সবাই আসলে ভুল জায়গায় সময় আর রিসোর্স নষ্ট করছিল। আসল ক্লু, মানে গেম চেঞ্জিং ক্লুটা লুকিয়েছিল অন্য কোথাও। আর সেই ক্লুটা ছিল স্যাটেলাইট পিং। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। বিমানের সব কমিউনিকেশন সিস্টেম, মানে ভয়েস, ট্রান্সপন্ডার সব বন্ধ, কিন্তু বিমানেরই একটা সিস্টেম প্রতি ঘন্টায় একবার করে একটা স্যাটেলাইটের সাথে অটোম্যাটিক্যালি যোগাযোগ করছিল, যাকে বলে হ্যান্ডশেক বা পিং। আর এই পিংগুলো বিশ্লেষণ করেই তদন্তকারীদের মাথায় হাত। তারা বুঝতে পারলেন যে বিমানটা দক্ষিণ চীন সাগরে নেই, বরং পুরো উল্টো দিকে, মানে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে ঘণ্টার পর ঘণ্টা ধরে উড়ে গেছে। শুধু এই একটা তথ্যের ওপর ভিত্তি করে পুরো সার্চ অপারেশনটাকেই সরিয়ে আনা হলো এক বিশাল অচেনা আর দুর্গম এলাকায়। দক্ষিণ ভারত মহাসাগরের প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হলো আন্ডার ওয়াটার সার্চ। মানে এর বিশালতাটা একবার কল্পনা করুন। সমুদ্রের গভীরে এত বড় একটা জায়গায় চিরুনি তল্লাশি চালানো যে কতটা কঠিন, তা বলে বোঝানো যাবে না। আর এই প্রচেষ্টাটা ছিল সত্যি বিশ্বজোড়া। 26টারও বেশি দেশ একসাথে কাজ করেছে। প্রায় 3 বছর ধরে বিশ্বের সব সেরা টেকনোলজি ব্যবহার করে খোঁজা হয়েছে, কিন্তু এত কিছুর পরেও ফলাফল শূন্য। অবশেষে 2017 সালের জানুয়ারিতে একরকম হতাশ হয়েই পানির নিচের এই বিশাল সার্চ অপারেশনটা স্থগিত করে দেওয়া হয়। তো জলের তলার সার্চ অপারেশন বন্ধ হয়ে গেলেও তদন্ত কিন্তু থেমে থাকেনি। কিছু ছোট ছোট সূত্র আর তার উপর ভিত্তি করে বেশ কিছু থিওরি সামনে আসতে শুরু করে। যেহেতু কোনো নক্কর প্রমাণ হাতে ছিল না, তাই সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছিল,
চলুন সেই প্রধান থিওরিগুলো কি কি তা একবার দেখে নেওয়া যাক। সময়ের সাথে সাথে একটা অদ্ভুত জিনিস ঘটতে শুরু করল। ভারত মহাসাগরের বিভিন্ন দেশের উপকূলে, যেমন ধরুন রিউনিয়ন আইল্যান্ড বা মোজাম্বিকের তীরে, বিমানের কিছু ধ্বংসাবশেষ ভেসে আসতে শুরু করে। পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেল যে হ্যাঁ, এগুলো MH370-ই অংশ। এতে একটা জিনিস পরিষ্কার হলো, বিমানটা সাগরেই ক্র্যাশ করেছিল। কিন্তু মূল প্রশ্নগুলো, মানে কেন এটা ঘটল, কিভাবে ঘটল, সেই উত্তরগুলো এই ভাঙা টুকরোগুলোর কাছে ছিল না। তাহলে আসল ঘটনাটা কি? দেখুন, মূলত তিনটে বড় থিওরি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। প্রথমটা হলো পাইলটের ইচ্ছাকৃত কোনো কাজ, কারণ যেভাবে যোগাযোগ ব্যবস্থাগুলো বন্ধ করা হয়েছিল আর বিমানটাকে ঘোরানো হয়েছিল সেটা নিয়ন্ত্রিত ফ্লাইট বলেই মনে হয়। কিন্তু সমস্যা হলো পাইলটের এমন কাজ করার কোনো মোটিভই খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় থিওরি, মারাত্মক কোনো যান্ত্রিক গোলযোগ হতেই পারে, কিন্তু কোনো ইমার্জেন্সি হলে বিমানটা আরও 7 ঘন্টা ধরে উঠতে থাকলো কিভাবে, আর ট্রান্সপন্ডারই বা বন্ধ হলো কেন? আর 3 নম্বরটা হলো হাইজ্যাকিং, কিন্তু এটাও অদ্ভুত, কারণ কোনো সন্ত্রাসী গোষ্ঠী এর দায় স্বীকার করেনি বা কোনো দাবিও জানায়নি। মানে প্রত্যেকটা থিওরির পক্ষে কিছু পয়েন্ট আছে, আবার বড় বড় ফাঁকও রয়ে গেছে। তো এত বছর কেটে গেল, এত বড় একটা অনুসন্ধান হলো, এতগুলো থিওরি এলো, কিন্তু দিনের শেষে MH370-র অন্তর্ধান এক বিরাট অমীমাংসিত রহস্য হয়েই থেকে গেছে। আর সত্যি বলতে কি, এই রহস্যের চাবিকাঠি একটাই জায়গায় আটকে আছে। সেটা হলো বিমানের মূল ধ্বংসাবশেষ আর তার ভেতরে থাকা ফ্লাইট রেকর্ডারগুলো, যেটাকে আমরা ব্ল্যাক বক্স বলি। যতক্ষণ না ওগুলো খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সবকিছুই কেবল অনুমান। আসল সত্যিটা তো ওই ব্ল্যাক বক্সের ভেতরেই লক করা আছে, গভীর সমুদ্রের কোথাও। একটা দশক পেরিয়ে গেছে, 239টা পরিবার আজও একটা ক্লোজারের অপেক্ষায়, একটা উত্তরের অপেক্ষায়। টেকনোলজি হয়তো আরও অনেক এগিয়েছে, কিন্তু আমরা কি MH370-র সত্যিটা জানার দিকে এক পাও এগিয়েছি? নাকি এই প্রশ্নটাই আধুনিক এভিয়েশনের ইতিহাসের সবচেয়ে বড় আর সবচেয়ে ট্র্যাজিক একটা প্রশ্নচিহ্ন হয়েই থেকে যাবে?